ঘরের মাঠে 10 জনের ইস্টবেঙ্গলের লড়াই মনে থাকবে আগামী 10 বছরেও। মানে যা ম্যাচটা হয়েছে, যেই রকম পরিস্থিতি ম্যাচের ছিল, সেখান থেকে মূল্যবান এই 1 পয়েন্ট ইস্টবেঙ্গলকে এখনো চ্যাম্পিয়নশিপ রাউন্ডের মধ্যে খুব ভালোভাবে রাখলো। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পজিশনে এলো। এখনো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বাকি ম্যাচগুলো জিতলে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে বড় সুযোগ এখনো ইস্টবেঙ্গলের কাছেই রয়েছে। এবং কেন মিগুয়েলকে লাল কার্ড দেখানো হলো, কি জঘন্য রেফারিং আশ্বিনের কাছ থেকে আমরা দেখতে পেলাম। কেন বলছি যে ইস্টবেঙ্গল এখান থেকে কামব্যাক করতে পারে, বেশ কিছু প্লেয়ারের পারফরমেন্স, রেফারি নিয়ে কি বলল অস্কার ব্রুজন, সমস্তটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি বুঝতে পারবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের যে ম্যাচের লড়াই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তারা দিল, এই লড়াইটাই তো ইস্টবেঙ্গল সমর্থকরা মিস করছিল। ইস্টবেঙ্গল জিতছিল, ইস্টবেঙ্গল হারছিল, ড্র করছিল, কিন্তু পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল যে ভয়ানক সেটা শুধুমাত্র কথা নয়, সেটা একদম জ্বলন্ত উদাহরণ। সেটা কিন্তু আজ ইস্টবেঙ্গল দেখালো। আমার খুব মনে পড়ছিল জানো তো, যে সুপার কাপে যে ম্যাচটা হয়েছিল, যেখানে সুপার কাপ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সিমিলার কিছুটা সেই রকমই হচ্ছিল। তো যাই হোক, সেরকম হলেও সেখানে 10 জনেই দুটো দল খেলেছিল, কিন্তু এখানে একটা অসম লড়াই বহুক্ষণ ধরে খেলতে হয়েছে। ইস্টবেঙ্গল বলতে গেলে প্রায় 60 মিনিট, 1 ঘন্টা তাদের 10 জনে খেলতে হয়েছিল। কিন্তু কখনো মনে হয়নি যে দলটা 10 জনে খেলছে, কারণ সেই মিডফিল্ডে এমন কিছু প্লেয়ার এত ভালো পারফরমেন্স করেছে, একা দুজনের কাজ করেছে। কিছু কিছু ম্যাচে তো আমরা দেখেছিলাম প্রথমের দিকে মিগুয়েল আটকে গেলে সেখানে ইস্টবেঙ্গল তো কার্যত 10 জনেই খেলতো, কারণ মিগুয়েল তো কিছু করতে পারতো না, তাকে নড়তে দিত না প্রণয় হালদার বা আরও যে সমস্ত প্লেয়াররা জামশেদপুর বা গোয়া ম্যাচে আমরা দেখেছিলাম, সাহিল ডাবোরার মতন প্লেয়ার পুরোপুরি বোতল বন্দি করে ফেলেছিল। সেখানে তো ইস্টবেঙ্গল কার্যত নাম্বারে 11 জন, কিন্তু অনফিল্ড যেন মনে হচ্ছিল 10 জনে খেলছিল। কিন্তু আজকে তো ইস্টবেঙ্গল নাম্বারেই 10 জন ছিল, কিন্তু দেখে মনে হলো ইস্টবেঙ্গল 11 জনেই খেলছে, কারণ মিডফিল্ডে একটা সল ক্রেসপো ছিল। যে সল ক্রেসপো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, যে পরিমাণ সে ওয়ার্কলোড নিয়েছে, শুধু যে তার একটা অসাধারণ গোল সেটা দিয়ে বিচার করলে হবে না, পুরোপুরি ম্যাচটাকে কন্ট্রোল করা। ইস্টবেঙ্গল বারবার পিছিয়ে পড়েছে, 3বার পিছিয়ে পড়েছে, 3বারই কামব্যাক করেছে। মাইন্ডসেট একটাই ছিল যে ম্যাচ থেকে আমরা পয়েন্ট নিয়ে বেরোবো, আমরা ঘরের মাঠে কোনোভাবে ছেড়ে দেব না, আগে যা ভুলভ্রান্তি হয়ে গেছে ভুলে যাও। এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার সেখানে কিন্তু কাঠ খেয়ে মাঠের বাইরে গেছে, আমরা কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সেই নেতৃত্ব মাঠের মধ্যে যেন দিল সল ক্রেসপো। মানে এই রকম লেভেলের সল ক্রেসপোর পারফরমেন্স এর আগেও আমরা দেখেছি, আর অনেক ভালোভাবে দেখেছি। আজ মানে গতকালের ম্যাচে আমরা আরও একবার সেই সল ক্রেসপোকে দেখতে পেলাম। তোমাদের মনে থাকবে ডুরান্ডের যখন রাশিদ তার বাবা ছেড়ে চলে গিয়েছিল, তো সেই সময় তখন যে পারফরমেন্সটা করেছিল ইস্টবেঙ্গল জাস্ট অসাধারণ ছিল। সেখানেও কিন্তু সল ক্রেসপোর মাঝ মাঠের যে দখল এবং সেখান থেকে ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল। আমার মনে পড়ছিল সেই এএফসির সময় যে একটা আর্কাডাকের বিরুদ্ধে সল ক্রেসপো একটা দুর্দান্ত গোল করেছিল, সেই ম্যাচে ক্রেসপো কি ওয়ার্কলোড নিয়েছিল সেটা মনে করায়। যখন মোহামেডানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল নন্দ মহেশের কার্ডের পর 9 জন হয়ে যাওয়ার পরও ইস্টবেঙ্গল পুরো 90 মিনিট যে লড়াই দিয়েছিল, সেই ম্যাচগুলোর কথা মনে পড়ে যায়। আরও একবার এই সল ক্রেসপোরা প্রমাণ করে যে তারা অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, চোট প্রোন প্লেয়ার, এটা মেনে নিতে হবে। অনেক ম্যাচে ইস্টবেঙ্গল এই সল ক্রেসপোর সার্ভিস পায়নি, সমর্থকদের অভিমান প্রচুর। যেদিন সল ক্রেসপো কলকাতায় এলো এই সিজন খেলতে, সিঙ্গেল সমর্থক যায়নি তাকে ওয়েলকাম জানাতে। তারপরও সল ক্রেসপোর মতন প্লেয়াররা পুরো টিমটাকে ভালোবাসে, পুরো টিমকে নিয়ে একসাথে লড়াই করতে ভালোবাসে, গোল করতে নয় গোল করাতে ভালোবাসে, সুযোগ পেলে গোল করে হিরো নয় পিছন থেকে দাঁড়িয়ে থাকে, বাকিদের হিরো করতে ভালোবাসে। তো সল ক্রেসপোর এই পারফরমেন্স মনে থাকবে। হ্যাঁ, হয়তো নেক্সট ইয়ার সল ক্রেসপো কন্টিনিউ করবে না, সল যখন দল ছেড়ে যাবে
তারপরে ইস্টবেঙ্গল বুঝতে পারবে যে আমাদের কাছে একটা সল ক্রেসপো ছিল, যে একদম সাইলেন্ট কিলার যাকে বলা যায়। অসাধারণ সল ক্রেসপোর লাগলো। সল ক্রেসপোকে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করো। ক্রেসপো সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ একজন ব্যক্তি। ক্রেসপোকে একটুখানি এই যে ম্যাচে তার যে পারফরমেন্স, তার জন্য একটু শুভকামনা জানিও। দেখবে তাতে আরো ভালো হবে দলের, এটুকু বলতে পারি। ক্রেসপোর যে পারফরমেন্স ছিল। অ্যান্টন ম্যাচে যখন ফার্স্ট হাফে হয়ে যাচ্ছিল, আমরা যখন লাইভে আড্ডা দিচ্ছিলাম, তখন আমরা বারবারই বলছিলাম ইস্টবেঙ্গলের উচিত অ্যান্টনকে নিয়ে আসা। যেই প্লেয়ার কোনো ম্যাচে জ্বলে ওঠেনি, আজ অ্যান্টন জ্বলে উঠবে। একটা তাকে দিয়ে ট্রাই নিতে পারে, মিডফিল্ডে তাকে ব্যবহার করা যেতে পারে, ইউসুফ অ্যান্টনকে একসাথে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, কোচের সিদ্ধান্ত নিয়েছে সেখানে ইউসুফকে তুলে অ্যান্টনকে ব্যবহার করা। অ্যান্টন দু একটা ক্ষেত্রে চান্স পেয়েছিল, দু একটা শট নিচ্ছিল, হ্যাঁ সেগুলো গোল হয়নি। ইউসুফ তো সেরকম কোনো চান্সই পায়নি। ইউসুফের পাওয়ার কথাও ছিল না। ইউসুফের ডিফেন্সে নেমে এসে অনেক সাহায্য করছিল, অনেক করেছে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছে। সেখানে গিয়ে অ্যান্টন শেষের দিকে সেই ফিনিশিং এবং তারপরে যে সেলিব্রেশন, জার্সি খুলে সমর্থকদের দিকে দৌড়ে যাওয়া, যে হ্যাঁ তোমাদের জন্য, তোমাদের এই গোলটা তোমাদের জন্য, তোমাদেরকে ফিরিয়ে দেওয়া। কারণ আমি পারছিলাম না, চেষ্টা করছিলাম, কিন্তু আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। ম্যাচ শেষে অ্যান্টন জানিয়েছে যে এই যে ক্রাউড, এই যে সাপোর্টারদের ভালোবাসা, দলকে যে আমরা সবাই মিলে এসে একটা পয়েন্ট আনতে পেরেছি আজকের মতন দিনে, আমার গোলের থেকেও দলের এই পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। এর থেকে ভালো ভাই স্টেটমেন্ট কি হতে পারে? যেই অ্যান্টন গোল পারছিল না, একদমই কিছু করতে পারছিল না, সেখানে সেও বলছে দলের কথা। তো তার মানেই বোঝা যাচ্ছে ড্রেসিং রুম কতটা তাদের বন্ডিং ভালো রয়েছে। প্রত্যেকটা প্লেয়ারের জন্য খেলে, দলের জন্য খেলে। এর থেকে ভালো সময় পাওয়া যাবে না। সমর্থকদের উচিত, কিছু ম্যাচ ভালো খারাপ যেতেই পারে, প্লিজ সাপোর্ট দ্য টিম, এটুকুই বলবো। এবং আনোয়ার আলী, যে কিন্তু জাতীয় দলে গিয়ে একটা ভালোই ইনজুরি পেয়েছিল, তারপরও আনোয়ার যতটা পারছে নিজে পরিশ্রম করছে এবং মাঠে সেই পারফরমেন্স তুলে ধরছে। আনোয়ার যে শুধু গোল করেছে সেটাকে দিয়ে আনোয়ারকে বিচার করলে হবে না। যেভাবে বারবারই আমরা দেখতে পেলাম রায়ান উইলিয়ামসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বক্সের মধ্যে, একদম ক্লিয়ারভাবে বলগুলোকে বার করা, যাতে কোনো রকম একটু ভুল ত্রুটি হলেই সেখান থেকে সমস্যা হতে পারে, সেখানে আনোয়ারের প্রশংসা করতেই হয়। এবং ম্যাচ শেষে অস্কার ব্রুসান জানিয়েছে আনোয়ার সে জাতীয় দলে গিয়ে ইনজিওর্ড হয়েছিল, এখনো 100% আনোয়ার তার ফিটনেসে আসেনি, তাকে আমরা সম্পদ হিসাবে রাখছি, তাকে আমরা নিয়ে বাড়তি কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না। প্রথম ম্যাচে তাকে ফার্স্ট হাফে খেলানো হয়েছে, দ্বিতীয় ম্যাচে 65 মিনিট খেলেছে, পরের ম্যাচে আশা করছি 80-90 মিনিট সে খেলার জায়গায় থাকবে। তো আনোয়ার ধীরে ধীরে সুস্থ হচ্ছে এবং সে দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে। এবং যে গোলটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও। এবার সব শেষে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিগুয়েলকে কেন লাল কার্ড দেওয়া হলো। ভাই আমাদের তো চোখে পাওয়ার আছে, আমাদের চোখে চশমা আছে, আমরা হয়তো চোখে কম দেখি, কিন্তু রেফারিরা তো আর যাই হোক তাদের দৃষ্টিশক্তি অনেক ভালো। যারা সাইডে ছিল, ফোর্থ অফিসিয়াল বা যারা ছিল, তাদের তো দৃষ্টিশক্তি অনেক বেটার। কিন্তু তাদের চোখের সামনে যদি টাকার একটা ঠুলি থাকে, সেখানে সামনের দিকে দেখাটা চাপের। একদম রেফারি আস্তিনের কিন্তু একটা প্রি প্ল্যান যে আমি এই রকম ভাবে ম্যাচ পরিচালনা করব, তাতে কিচ্ছু এসে যাবে না, আমার কেউ মাথার একটা চুলো নড়াতে পারবে না। এখন তো রেফারিদের হাতে এতটাই পাওয়ার। এবং বেঙ্গালুরু তারা এই ম্যাচ খেলার আগে বাড়তি সুবিধা, ব্রায়ান স্যাঞ্চেসের রেড কার্ড সেটা চেঞ্জ হয়ে গিয়ে ইয়েলো কার্ডের হয়ে গেল এবং সে ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে গেল। বাইরে তো অনেক কিছু হচ্ছিল, সবাই সব কিছু বোঝে। এবার আমি পুরোপুরি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিয়েছি যে কি ঘটনা ঘটেছিল, কি প্রতিক্রিয়া হয়েছিল। যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হওনি, সাবস্ক্রাইব করো, করে দেখবে ডেসক্রিপশন বক্সের ভিতরে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হও, ফেসবুক পেজে দেখতে পাবে। তবু একটু ঘটনাটা তোমাদের খুলে বলি। সেখানে যখন এডমন্ডকে রায়ান উইলিয়ামস যার কলার কাছে এইরকমভাবে হাত চালালো, তখন এডমন্ড প্রচণ্ড পরিমাণে মাথা গরম, ইউথ প্লেয়ার অবশ্যই এগুলো হবে, সেখানে গিয়ে রেফারির সঙ্গে তর্ক বিতর্ক করে, সেখানে রেফারি খেলাটাকে অ্যালাউ করে যে কোনো ব্যাপার নয় খেলা। এবার সেখানে আশিক কুরেনিয়ান বল হোল্ড করছিল একদম দাগ লাইনের কাছে গিয়ে, সেখানে সামনে খুব সম্ভবত সৌভিক না কে ছিল জানি না, মনে পড়ছে না, পিছন থেকে মিগুয়েল এসে কি করে বলটাকে ক্লিয়ার করে দেয়, এর বেশি কিছু করেনি, কোনো রকম তার গায়ে টাচ বা কিচ্ছু হয়নি। তো সেখানে গিয়ে এবার আশিক ভেবেছিল তাকে মারতে এসেছে, তো সেক্ষেত্রে আশিক গিয়ে প্রথমে মিগুয়েলকে ধাক্কা দেয়।
তারপর বাইরে থেকে বেঙ্গালুরুর ডাগ আউট থেকে কিন্তু কিছু নোংরা গালাগালি, কিছু বাজে কুটুক্তি তাকে বলা হয় এবং সেই সময় যে কোনো প্লেয়ারেরই মাথা গরম হবে। তো সেখানে কিন্তু মিগুয়েলও জাস্ট ধাক্কা দিয়েছিল, বা ধাক্কা দেওয়াটা ঠিক গলার এই জায়গাটা করে ধাক্কা দিয়েছিল না। অনেক জায়গা থেকে বলছে গলার টিপে ধরেছিল, সেরকম ব্যাপার নেই, ভিডিও দেখলে তো বুঝতে পারবে, তার থেকে তো বড় কিছু হয় না। তো সেই ধাক্কি শুরু হয় এবং সেখানে তখন তাকে গিয়ে রেফারি ভাই লাল কার্ড দেখিয়ে দেয়। এটা সত্যি কি লাল কার্ড ছিল আমার জানা নেই। মানে আমি তো ফুটবলের হয়তো এফও বুঝি না, অনেক বিজ্ঞ মানুষ তারা কমেন্টে কালকে অনেক কিছু বলছিলে, তারা হয়তো ফুটবলটাকে গিলে খেয়ে ফেলেছো, তারা একজন নিউট্রাল ফ্যান হয়ে জানিও যে এটা কি সত্যি রেড কার্ড ছিল। প্রশ্নটা তোমাদের জন্য রইলো। আমাকে অনেকে বলো যে তুমি ফুটবলের এফও বোঝো না, আমি স্বীকার করে নিচ্ছি আমি ধরো কিছুই বুঝি না, কিন্তু যতটুকু আমাদের মনে হয়েছে, সকলের মনে হয়েছে এটা একটু বেশি বড় সিদ্ধান্ত, এগুলোকে আরও দেওয়া যেত। তো যাই হোক, রেফারি নিয়ে আমি তো কিছু বলতেই চাই না, কারণ এক্ষুনি দেখবো আমাকেও বেশ কিছু ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেরকমটা অস্কার ব্রুচান বলেছে যে রেফারি নিয়ে বললে আমাকে 5-6 ম্যাচের জন্য নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। নো কমেন্ট ফর রেফারি। রেফারি যা করেছে একদম সঠিক কাজ করেছে, এবং অবশ্যই ইস্টবেঙ্গল অলরেডি তারা অ্যাপিল করে ফেলেছে যে যে ঘটনাটা ঘটেছে এটা সঠিক হয়নি, এই নিয়ে অলরেডি অ্যাপিল করা হয়ে গেছে। এবার দেখা যাক অ্যাপিলে, আশা করছি মিগুয়েলের লাল কার্ডের রং পরিবর্তন হবে না, কারণ মিগুয়েল তারপরে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা একটু খারাপ। সেখানে তার বলে কিক করাটা একটু বাড়াবাড়ি হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম গত বছরে, সেখানে খুব সম্ভবত মহেশে বোতলে লাথি মেরেছিল, তো এখানে মিগুয়েল বলে লাথি মেরেছিল, সেটা আবার বেঙ্গালুরু এফসির ডাগ আউটে একজন বসে থাকা কোনো ব্যক্তির মাথায় লাগে। তো সে বেঙ্গালুরুও পিছন থেকে কাঠি মারবে যে না ইস্টবেঙ্গলকে বড়সড় জরিমানা করো। হ্যাঁ, আর্থিক জরিমানা করে ভাই ছেড়ে দাও মিগুয়েলকে, অন্তত পরের ম্যাচে যদি সাসপেন্ডও থাকে ঠিক আছে, কিন্তু দীর্ঘ ম্যাচের জন্য তাকে সাসপেন্ড করলে সেটা সত্যি খারাপ হবে। পরের ম্যাচ উড়িষ্যা ম্যাচ, মিগুয়েলকে ছাড়াও ইস্টবেঙ্গল ম্যাচ বার করে দিতে পারবে আশা করছি। আর ইস্টবেঙ্গল 10 জনে যারা ম্যাচ বার করে দিতে পারে সেই ইস্টবেঙ্গলকে ভরসা করা যায়। এগিয়ে চলো ইস্টবেঙ্গল, এগিয়ে চলো সল ক্রেসপোর মতন প্লেয়াররা। ম্যাচ তোমাদের কীরকম লেগেছে, পুরো ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।